আচ্ছা, আজকের আলোচনার বিষয় হল বাংলা সাহিত্যের কিছু যুগান্তকারী সাময়িকপত্র। আমরা তো পরীক্ষার জন্য অনেকেই নামগুলো মুখস্থ করি। বঙ্গদর্শন, সবুজপত্র, কল্লোল। নামগুলো খুব পরিচিত, কিন্তু কখনো কি গভীরে গিয়ে ভেবে দেখেছি যে কিভাবে কয়েকটা ছাপার পাতা একটা গোটা ভাষা, একটা সমাজের চিন্তাভাবনাকে একেবারে মোড় ঘুরিয়ে দিতে পারে? ঠিক এই পয়েন্টটা নিয়েই আজ কথা হবে। আমাদের হাতে যে তথ্যসূত্রগুলো আছে সেগুলোও কিন্তু এই বলছে। এগুলো শুধু কাগজ ছিল না, ছিল এক একটা বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ময়দান। অনেকটা ক্লাবের মতো, তাই না? যেখানে নতুন চিন্তার লেখকরা এসে জড়ো হতেন। একদম। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই খুঁজে বের করব। কেন বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শনকে নিছক একটা পত্রিকা না বলে একটা প্রতিষ্ঠান বলা হয়। অথবা ঢাকার সেই শিখা গোষ্ঠী, সেই বিখ্যাত স্লোগানটা, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এটা কিভাবে সেই সময় একটা বোমার মতো ফেটে পড়েছিল। ঠিক। তাহলে আমাদের আজকের মিশনটা পরিষ্কার। শুধু নাম বা সাল জানা নয়, বরং এই পত্রিকাগুলোর পেছনের দর্শন, তাদের লড়াই আর তাদের প্রভাবটা বোঝা। চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। হ্যাঁ, সেটাই ভালো। সেই সময় ফিরে যাওয়া যাক, যখন বাংলায় পত্রিকা বের করাটাই ছিল একটা বিশাল ঘটনা। একদম। শুরুর দিকের কথা বললে কোনগুলোর নাম আসবে? দেখুন, একদম গোড়ায় তিনটে পত্রিকার নাম না বললেই নয়, যারা অনেকটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। প্রথমটা অবশ্যই সমাচার দর্পণ, ১৮১৮ সাল। জন ক্লার্ক মাসমানের সম্পাদনায়। হ্যাঁ, যদিও এটা মিশনারিদের দ্বারা পরিচালিত ছিল, কিন্তু বাঙালিদের জন্য প্রথম ছাপার অক্ষরে জগৎ খুলে দিয়েছিল কিন্তু এটাই। এরপর তো বাঙালিদের নিজস্ব উদ্যোগ শুরু হলো। ঠিক। এলো সংবাদ প্রভাকর, ১৮৩১ সাল, ঈশ্বরচন্দ্র গুপ্তের হাত ধরে। এর সবচেয়ে বড় পরিচয় হল এটা ছিল প্রথম বাংলা দৈনিক পত্রিকা। প্রভাকর মানে সকালের সূর্য, আর দৈনিক পত্রিকা তো সকালেই আসে। নামের মধ্যেই একটা দারুণ সংযোগ, তাই না? একদম। আর তৃতীয়টি, যেটা আমার মতে প্রাথমিক পর্যায়ে সবচেয়ে প্রভাবশালী ছিল, তা হল তত্ত্ববোধিনী পত্রিকা, ১৮৪৩ সাল, সম্পাদক অক্ষয় কুমার দত্ত। এর সাথে তো ব্রাহ্ম সমাজের নামটা খুব জড়িত। ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু এর গুরুত্ব ছিল আরও অনেক গভীরে। এই জায়গাটা একটু জানতে চাই। তত্ত্ববোধিনীকে কেন এতটা গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে? এটা কি শুধু ব্রাহ্মদের ধর্মীয় আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল? একেবারেই না। আর এখানেই তত্ত্ববোধিনীর আসল শক্তি। দেখুন, দেবেন্দ্রনাথ ঠাকুর এটা প্রতিষ্ঠা করলেও এর হাল ধরেছিলেন অক্ষয় কুমার দত্তের মতো একজন যুক্তিবাদী মানুষ। আচ্ছা। ফলে যা হলো, এই পত্রিকাটা শুধু ধর্মের কথা বলল না, এটা হয়ে উঠল বাংলার নবজাগরণের বেঙ্গল রেনেসার অন্যতম প্রধান মুখপত্র। এতে ফিজিক্স, বায়োলজি, ইতিহাস, দর্শন সবকিছু নিয়ে পাণ্ডিত্যপূর্ণ লেখা ছাপা হতো। দারুণ ব্যাপার তো। এটা শিক্ষিত বাঙালির মননকে একটা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেই সময় দাঁড়িয়ে এটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল। সমাজ সংস্কারের ভূমিকা তো বিশাল। অর্থাৎ এই পত্রিকাগুলো শুধু খবর দিত না, বরং একটা পাঠক শ্রেণী তৈরি করছিল, তাদের রুচি তৈরি করছিল, ভাবতে শেখাচ্ছিল। একদম। একটা শক্ত ভিত্তি তো তৈরি হলো। এরপর নিশ্চয়ই এমন কেউ এলেন যিনি পুরো খেলার মোড়টাই ঘুরিয়ে দিলেন। ঠিক ধরেছেন। আর সেই নামটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার পত্রিকা বঙ্গদর্শন, ১৮৭২ সাল। বাংলা সাময়িকপত্রের ইতিহাসকে বঙ্গদর্শনের আগে আর পরে এভাবে দুটো যুগে ভাগ করা যায়। একটা কথা খুব শোনা যায়, বঙ্গদর্শনকে নাকি আধুনিক বাংলা উপন্যাসের আঁতুড়ঘর বলা হয়। কথাটা শুনতে বেশ ভালো লাগে, কিন্তু এর পেছনের কারণটা কি? প্রশ্নটা খুব জরুরি। হ্যাঁ, বঙ্কিমের বিখ্যাত সব উপন্যাস, যেমন বিষবৃক্ষ বা কৃষ্ণকান্তের উইল, এখানেই প্রথম ধারাবাহিকভাবে বেরোয়। কিন্তু তিনি তার চেয়েও অনেক বড় একটা কাজ করেছিলেন। কি রকম? তিনি বঙ্গদর্শনের মাধ্যমে একটা স্ট্যান্ডার্ড বা মানদণ্ড তৈরি করে দিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন সাহিত্য শুধু বিনোদনের জন্য নয়, সাহিত্য সমাজ ও জাতি গঠনের হাতিয়ার হতে পারে। তার মানে তিনি শুধু একজন লেখক ছিলেন না, একাধারী সম্পাদক, সমালোচক এবং বলা যেতে পারে ১৯ শতকের বাঙালির জন্য একজন কালচারাল কিউরেটর ছিলেন। একদম। এই শব্দটাই আমি ব্যবহার করতাম, কিউরেটর। তিনি সাহিত্য সমালোচনাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেন। কোন লেখাটা ছাপা হবে, কোনটা হবে না, কেন হবে, এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি শিক্ষিত বাঙালির রুচি তৈরি করে দিচ্ছিলেন।
আর শুধু সাহিত্য নয়, তাই তো? না না, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, সমাজতত্ত্ব সবকিছু নিয়ে এমন গভীর আলোচনা শুরু করলেন যে বঙ্গদর্শন পড়াটা তৎকালীন শিক্ষিত সমাজের জন্য একটা অত্যাবশ্যকীয় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আর উপন্যাসের মতো একটা নতুন ফর্মকে তিনি এই পত্রিকার মাধ্যমেই বাঙালির মজ্জায় ঢুকিয়ে দিয়েছিলেন। দারুণ একটা প্রেক্ষাপট। আচ্ছা, বঙ্কিমচন্দ্র ভাষার যে গুরুগম্ভীর সাধুরীতির একটা মানদণ্ড তৈরি করলেন, সেটাকে চ্যালেঞ্জ জানাতেও তো কেউ এগিয়ে এসেছিলেন। অবশ্যই এসেছিলেন, এবং তিনি হলেন প্রমথ চৌধুরী, তার সবুজপত্র নিয়ে। ১৯১৪ সাল। সবুজপত্রের আবির্ভাব ছিল বাংলা গদ্যের ইতিহাসে একটা বিপ্লবের মতো। এর মূল উদ্দেশ্যই তো ছিল চলিত রীতির প্রতিষ্ঠা করা। একটাই উদ্দেশ্য, কিন্তু এই লড়াইটা কতটা কঠিন ছিল সেটা বুঝতে হবে। সাধু ভাষা আর চলিত ভাষার দ্বন্দ্বটা ঠিক কী নিয়েছিল? হ্যাঁ, এই জায়গাটা একটু জানতে আগ্রহী। দ্বন্দ্বটা ছিল মূলত দুটো মানসিকতার। সাধু ভাষা ছিল বইয়ের ভাষা, কেতাবি, কিছুটা কৃত্রিম, সাধারণ মানুষের মুখের ভাষা থেকে অনেক দূরের। যেমন তিনি গৃহে গমন করিতেছেন। ঠিক। প্রমথ চৌধুরী বললেন, আরে না, আমরা তো এভাবে কথা বলি না, আমরা বলি তিনি বাড়ি যাচ্ছেন। সাহিত্য যদি জীবনের দর্পণ হয়, তবে তার ভাষাও তো জীবন্ত হতে হবে। তার মানে এটা ছিল সাহিত্যকে পণ্ডিতদের বৈঠকখানা থেকে সাধারণ মানুষের আড্ডায় নামিয়ে আনার একটা চেষ্টা। একদম তাই। প্রমথ চৌধুরী, যার ছদ্মনাম ছিল বীরবল, তিনি তার যুক্তি দিয়ে সাধুভাষার সমর্থকদের নাস্তানাবুদ করে সেরেছিলেন। আর এই লড়াইয়ে সবচেয়ে বড় সঙ্গী হিসেবে পেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকে। আচ্ছা, রবীন্দ্রনাথও এর সাথে যুক্ত ছিলেন। খুব ভালোভাবে যুক্ত ছিলেন। রবীন্দ্রনাথের বহু শ্রেষ্ঠ ছোট গল্প, যেমন হৈমন্তী বা অপরিজিতা, এই সবুজপত্রতেই প্রকাশিত হয়, যা চলিত গদ্যের আভিজাত্যকে প্রতিষ্ঠা করে দেয়। সবুজপত্রের ওই ধাক্কাটা না থাকলে বাংলা গদ্য হয়তো আরও অনেক দিন পুরনো পথেই আটকে থাকত। তাহলে বঙ্কিমচন্দ্র তৈরি করলেন সাহিত্যের বিষয়বস্তুর গভীরতা, আর প্রমথ চৌধুরী আনলেন ভাষার আধুনিকতা। এই দুজনের বিশাল প্রভাবের পর পরবর্তী প্রজন্মের লেখকদের জন্য তো নিজেদের একটা জায়গা তৈরি করা খুব কঠিন হয়ে পড়েছিল নিশ্চয়ই। অত্যন্ত কঠিন। বিশেষ করে রবীন্দ্র প্রভাব তো তখন মধ্য গগনে। আর সেই কঠিন পরিস্থিতি থেকেই জন্ম নিল বাংলা সাহিত্যের সবচেয়ে আলোচিত এবং বলা যায় বিতর্কিত একটি পত্রিকা, কল্লোল। ১৯২৩ সাল। সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। কল্লোল গোষ্ঠীকে তো প্রায়ই রবীন্দ্রবিরোধী বলে চিহ্নিত করা হয়, কিন্তু এটা কি সত্যিই রবীন্দ্রবিরোধিতা ছিল, নাকি নিজেদের একটা নতুন পরিচয় খোঁজার চেষ্টা? দ্বিতীয়টাই সত্যি। এটা ব্যক্তি রবীন্দ্রনাথের বিরোধিতা ছিল না, ছিল রবীন্দ্র ভাবধারার বাইরে নতুন একটা পথের সন্ধান। একটু বুঝিয়ে বলবেন? ভেবে দেখুন, রবীন্দ্রনাথের সাহিত্য জগৎ মূলত সৌন্দর্য, আধ্যাত্মিকতা আর প্রকৃতির নির্মলতার উপর দাঁড়িয়ে। কিন্তু কল্লোল গোষ্ঠীর লেখকরা, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, তারা ছিলেন প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের সন্তান। আচ্ছা। তারা দেখছিলেন শহরের ঘিঞ্জি গলি, বেকারত্ব, শিল্পায়নের অভিঘাত, মানুষের মনের জটিলতা আর অস্তিত্বের সংকট। অর্থাৎ যে বাস্তবতার কথা রবীন্দ্রনাথের সাহিত্যে সেভাবে আসেনি, সেই রূঢ় বাস্তবতাকে তারা সাহিত্যের কেন্দ্রে আনতে চাইলেন। একদম। তাদের কাছে বাস্তবতা ছিল কর্কশ, ধূসর। তাই তাদের সাহিত্যের ভাষাও ছিল অন্যরকম। এটা ছিল বিশ্বজুড়ে যে মডার্নিজমের ঢেউ উঠেছিল, তারই বাংলা সংস্করণ। ইউরোপে যেমন টি.এস. ইলিয়াড বা জেমস জয়েস লিখছিলেন, কল্লোলের লেখকরাও বাংলা সাহিত্যে সেই মনন আর আঙ্গিকটা আনতে চেয়েছিলেন। এটা ছিল একটা প্রজন্মের শৈল্পিক আত্মপরিচয় খুঁজে পাওয়ার লড়াই আর কি। অনিবার্য লড়াই। আচ্ছা, এই যে কলকাতায় এত কিছু ঘটছে, একটার পর একটা সাহিত্যিক আন্দোলন জন্ম নিচ্ছে, ঠিক সেই সময়ে ঢাকার চিত্রটা কেমন ছিল? সেখানেও কি এমন কোনো বুদ্ধিবৃত্তিক আলোড়ন তৈরি হচ্ছিল, এবং সেটা ছিল একেবারেই স্বতন্ত্র আর ঐতিহাসিক প্রেক্ষাপটে ভীষণ গুরুত্বপূর্ণ। কলকাতায় যখন কল্লোল নিয়ে আলোচনা তুঙ্গে, তখন ঢাকায় মুসলিম সমাজের ভেতর থেকে এক নতুন চিন্তার উন্মেষ ঘটছে। ইন্টারেস্টিং। এই ধারার দুটো পত্রিকার কথা না বললেই নয়। প্রথমটি সৌগাত, ১৯১৮ সাল। সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। সৌগাতের নামটা শুনলেই আমার কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ে যায়। মনে পড়ারই কথা, কারণ নজরুলের অমর কবিতা বিদ্রোহী প্রথম সৌগাত পত্রিকাতেই ছাপা হয়। একবার ভাবুন, ১৯২২ সালে যখন এই কবিতা ছাপা হলো, তখন কি প্রচণ্ড আলোড়ন তৈরি হয়েছিল। ভাবা যায়।
আর সওগাত শুধু নজরুলের কবিতা ছেপেই বিখ্যাত হয়নি। মোহাম্মদ নাসিরউদ্দিন ছিলেন একজন অত্যন্ত প্রগতিশীল মানুষ। তিনি তার পত্রিকায় নারী শিক্ষার পক্ষে জোরালো সওয়াল করেছেন, পর্দাপ্রথার সমালোচনা করেছেন এবং ছবিসহ একটি আধুনিক রুচিশীল পত্রিকা প্রকাশ করে মুসলিম মধ্যবিত্তের মননে নাড়া দিয়েছিলেন। আর ঢাকার দ্বিতীয় যে পত্রিকাটির কথা আপনি বলছিলেন, শিখা। হ্যাঁ, শিখা, ১৯২৭ সাল। ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র। সম্পাদক ছিলেন আবুল হোসেন। শিখা আকারে হয়তো খুব বড় পত্রিকা ছিল না, কিন্তু এর প্রভাব ছিল সুদূর প্রসারে। কারণ এর সঙ্গে জড়িয়ে ছিল একটি আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলন। ঠিক তাই। এবং এই পত্রিকার সেই বিখ্যাত উক্তি, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব। এই লাইনটা শুনলেই কেমন গায়ে কাটা দেয়। এটা তো শুধু একটা স্লোগান নয়, এর পেছনে একটা গভীর দর্শন কাজ করছে। এই দর্শনটাই ছিল বুদ্ধির মুক্তি আন্দোলনের মূল কথা। আবুল হোসেন, কাজী আব্দুল ওদুদ, মোতাহের হোসেন চৌধুরী এরা ছিলেন এই আন্দোলনের পুরোধা। তারা ঠিক কি বলতে চেয়েছিলেন? তারা বলছিলেন, সমাজের আর ধর্মের নামে যে সমস্ত গোঁড়ামি, অন্ধবিশ্বাস আর কুসংস্কার আমাদের বেঁধে রেখেছে, সেগুলোকে প্রশ্ন করতে হবে। ধর্মকে যুক্তি আর মানবতার আলোয় বিচার করতে হবে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, এর মানে কি? তারা প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আক্রমণ করছিলেন। শুধু শিক্ষা ব্যবস্থা নয়, চিন্তার পুরো প্রক্রিয়াকে। তারা বলছিলেন, জ্ঞানকে যদি প্রশ্নাতীত কোনো গণ্ডির মধ্যে আটকে ফেলা হয়, সেটা ধর্মীয় অনুশাসনই হোক বা সামাজিক প্রথা, তাহলে মানুষের বুদ্ধি আর বিকশিত হতে পারে না। আড়ষ্ট হয়ে যায়। হ্যাঁ, প্যারালাইজড হয়ে যায়। আর যার বুদ্ধি আড়ষ্ট, সে সামাজিক, রাজনৈতিক বা মানসিক কোনো অর্থেই প্রকৃত মুক্তি পেতে পারে না। বিংশ শতকের ২০ দশকে দাঁড়িয়ে এই কথাটা বলা ছিল নিরাবানো সাহসী একটা কাজ। আর এর জন্য তাদের প্রচুর বিরোধিতারও সম্মুখীন হতে হয়েছিল নিশ্চয়ই। অবশ্যই। ভাবতেই অবাক লাগে, প্রায় ১০০ বছর আগে ঢাকার বুকে এমন মুক্তচিন্তার চর্চা কতটা বিপ্লবী ছিল। আচ্ছা, এই সময় তো আরও কিছু পত্রিকা বেরোচ্ছিল, যেমন ড. মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত ছোটদের পত্রিকা আঙুরের কথাও আমাদের তথ্যসূত্রে পেয়েছি। হ্যাঁ, ১৯২০ সালে প্রকাশিত আঙুরও একটা উল্লেখযোগ্য উদ্যোগ ছিল। তবে মূলধারার আলোচনায় আরও দুজনের সম্পাদিত পত্রিকার নাম ঘুরে ফিরে আসে। একজন কাজী নজরুল ইসলাম, অন্যজন রবীন্দ্রনাথ ঠাকুর। নজরুলের সম্পাদিত দুটি পত্রিকার নাম তো আমরা প্রায়ই শুনি, ধূমকেতু আর লাঙল। এবং নাম দুটি তার চরিত্রের পরিচায়ক। ধূমকেতু ছিল তার বিদ্রোহী সত্তার প্রকাশ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এমন আগুন ঝরানো লেখা সেই সময় আর কেউ লেখেনি। এর জন্য তাকে জেলেও যেতে হয়েছিল। আর লাঙল ছিল তার সাম্যবাদী চেতনার প্রতীক, যা ছিল কৃষক শ্রমিকের মুখপত্র। আর রবীন্দ্রনাথের সঙ্গে কোন পত্রিকার নাম যুক্ত? আমাদের সূত্র বলছে সাধনা। সাধনা ১৮৯১। যদিও এর আনুষ্ঠানিক সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথের ভাইপো সুধীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু এর প্রাণপুরুষ ছিলেন রবীন্দ্রনাথ নিজেই। তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ লেখাগুলো এই সময়ই সাধনাতে প্রকাশিত হয়। আচ্ছা, এতক্ষণ আমরা অনেকগুলো নাম, সাল, পত্রিকার দর্শন নিয়ে কথা বললাম। অক্ষয় কুমার দত্তের তত্ত্ববোধিনী, বঙ্কিমের বঙ্গদর্শন, প্রমোদ চৌধুরীর সবুজপত্র, এগুলো মনে রাখাটা তো বেশ কঠিন। কঠিন তো বটেই। ইতিহাস মনে রাখার সবচেয়ে ভালো উপায় হল ঘটনার সঙ্গে একটা সংযোগ বা অনুষঙ্গ তৈরি করা। আমাদের হাতে ঠিক সেরকমই কিছু মজার কৌশল আছে, যা হয়তো মনে রাখতে সাহায্য করবে। যেমন ধরুন, অক্ষয় তত্ত্ব। অক্ষয় তত্ত্ব? হ্যাঁ, অক্ষয় কুমার দত্ত হলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। মনে রাখার উপায় হল, তত্ত্বের জ্ঞান কখনো ক্ষয় হয় না, তাই অক্ষয় মানি তত্ত্ব। বাহ, এটা বেশ ভালো। যুক্তির সঙ্গে মিলিয়ে মনে রাখা। দ্বিতীয়টা হল সবুজ প্রমোদ। প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র। প্রমোদ শব্দের একটা অর্থ হল প্রথম, যিনি নতুন কিছু শুরু করেন। সবুজ যেমন নতুনের প্রতীক, প্রমোদ চৌধুরীও বাংলা গদ্যে নতুন রীতির সূচনা করেছিলেন। চমৎকার। এটা শুধু তথ্য নয়, তথ্যের পেছনের তাৎপর্যটাকেও মনে রাখতে সাহায্য করছে। এরপর আছে নাসিরের সওগাত। মোহাম্মদ নাসিরউদ্দিন হলেন সওগাত পত্রিকার সম্পাদক। এটা তো খুব সহজ, যেন নাসির ভাই আমাদের জন্য সওগাত বা উপহার নিয়ে এসেছেন। ঠিক। আর সবশেষ বুদ্ধির শিখা। আবুল হোসেন সম্পাদিত পত্রিকার নাম শিখা। তিনি মুসলিম সাহিত্য সমাজে
বুদ্ধির মুক্তি আন্দোলনের শিখা জ্বালিয়েছিলেন। এই কৌশলগুলো আসলেই খুব কাজের, কারণ এটা তথ্যকে নিছক মুখস্থ করার বোঝা থেকে বের করে এনে একটা গল্পের মতো করে ভাবতে সাহায্য করে। প্রতিটি নামের পেছনে যে একটা চরিত্র বা একটা দর্শন আছে সেটাকে প্রতিষ্ঠা করে। তাহলে আমাদের পুরো আলোচনা থেকে যে বিষয়টা উঠে এলো তা হল এই পত্রিকাগুলো শুধু কিছু লেখা ছাপানোর মাধ্যম ছিল না। বঙ্গদর্শন বাঙালিকে সিরিয়াস পাঠক হতে শিখিয়েছে, সবুজপত্র ভাষাকে দিয়েছে মুখের সারল্য। কল্লোল এনেছে নগর জীবনের জটিলতা, আর শিখা শিখিয়েছে প্রশ্ন করার সাহস। একদম। প্রতিটি পত্রিকাই তার সময়ের সন্তান। কেউ প্রতিষ্ঠা করেছে, কেউ বিদ্রোহ করেছে, কিন্তু দিন শেষে প্রত্যেকেই বাংলা ভাষা আর আমাদের চিন্তার জগৎকে এক ধাপ এগিয়ে দিয়ে গেছে। এদের অবদান ছাড়া আজকের আধুনিক বাংলা সাহিত্যকে আমরা যে রূপে চিনি তা হয়তো পেতামই না। পেতাম না। আলোচনা প্রায় শেষ পর্যায়ে, কিন্তু বিদায় নেওয়ার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। আমরা কল্লোল নিয়ে কথা বললাম। কল্লোলের সমসাময়িক আরেকটি অত্যন্ত প্রভাবশালী পত্রিকা ছিল কালিকলম। খুব গুরুত্বপূর্ণ পত্রিকা। প্রশ্ন হল, এর সম্পাদক কে ছিলেন? আমাদের হাতে দুটো নাম আছে, প্রেমেন্দ্র মিত্র নাকি দীনেশ রঞ্জন দাস। খুব ভালো একটি প্রশ্ন। এর উত্তর খুঁজলে কল্লোল যুগের সাহিত্যিক পরিমণ্ডল আর বিভিন্ন গোষ্ঠীর ভেতরের রসায়ন সম্পর্কে আরও অনেক কিছু জানা যাবে। এই প্রশ্নটি নিয়ে আরও গভীরে অন্বেষণ করার আমন্ত্রণ জানিয়েই আজকের মতো শেষ করছি। আশা করি বাংলা সাময়িক পত্রের এই রোমাঞ্চকর জগৎ আপনাদের ভাবনার নতুন খোরাক যোগাবে।